নমস্কার, আটটার আড্ডায় আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি মানস। হাতে একটা ছোট্ট স্ক্রিন, আর সেই স্ক্রিনেই যেন আমাদের পুরো পৃথিবী। ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া, রিলস, চ্যাট সব কিছু চলছে, কিন্তু একটা প্রশ্ন আজ জোরে উঠেছে: আমরা কি সত্যি কানেক্টেড, নাকি ভীষণ একা? বন্ধু তালিকা বড় হচ্ছে, কিন্তু কি সত্যি বন্ধু বাড়ছে? পরিবারের সঙ্গে সময় কমছে, কিন্তু ফোনে সময় বাড়ছে। এই ডিজিটাল দুনিয়ায় আমরা কি ধীরে ধীরে নিজেদের কাছ থেকেই দূরে সরে যাচ্ছি? আজকের বিতর্ক, মোবাইলে বন্দি জীবন, আমরা কি একা হয়ে যাচ্ছি? স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী শুভ্রজ্যোতি সরকার, শিলিগুড়িতে রয়েছেন মার্গারেট সিস্টার নিবেদিতা ইংলিশ স্কুলের শিক্ষক বিশ্বজিৎ রয়, শিলচরে রয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার ফোরামের জয়েন্ট সেক্রেটারি শ্রীময় ভট্টাচার্য, তিনি লিও ডিস্ট্রিক্ট 322Gর জেলা সভাপতি, আর শ্রীভূমিতে রয়েছেন জেলা কংগ্রেসের সভাপতি পঙ্কজ নাগ। আমি শুরুতেই স্টুডিওতে আমাদের অতিথি শুভ্রজ্যোতিকে একটা প্রশ্ন করতে চাই। অতিরিক্ত মোবাইল ব্যবহার কি মানসিক একাকিত্ব বাড়াচ্ছে? নমস্কার দাদা। এখন যে প্রশ্নটা আপনি করেছেন সেটা আজকের দিনে খুবই রিলেভেন্ট, কারণ বহুত সময় আমরা দেখতে পাই যে যারা অন্য শহর থেকে অন্য শহরে বসবাস করার জন্য যান, তাদের প্রথম দিকে ফেসটা ওইরকমভাবেই যায় যে মানুষের সাথে ওরা কানেক্টেড থাকে না, তারপর গ্রাজুয়ালি মানুষের সাথে কানেক্টেড হয়। কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষরা কানেক্ট হতে পারে না, বা সবাই একটা কনসেপ্ট আছে যে কিছু লোক যারা ইন্ট্রোভার্ট তারা সবার সাথে তেমনভাবে মিশতে পারে না, তেমনভাবে ওপেনলি কথা বলতে পারে না বিভিন্ন বিষয়ে। ওনাদের মেন্টাল স্টেজ বা ওনারা যদি কোনো ধরনের কোনো ডিপ্রেশনই বলুন বা কোনো ধরনের কোনো সিচুয়েশন পার করছেন, সেগুলো বিষয়কে ওনারা তেমনভাবে কারোর সাথে শেয়ারও করতে পারেন না। তো সেক্ষেত্রে কি দেখা যায়, তখনই যেই একলা থাকার যে অনুভব, বা কেউ যদি একলা থাকেন, একইভাবে দেখা যায় যে পরবর্তীতে বহুত ক্ষেত্রে বহুত যুব সমাজও আজ বিভিন্ন সময় আমরা খবরের পত্রিকায়ও পাই, বা আপনি যেটা বলেছেন এই ছোট মোবাইলেই আমরা যে দেখতে পারি যে ওনারা নিজেদের প্রাণই নিয়ে নিচ্ছে। তো আজ আপনি যে কথাটা বলেছেন যে এই ছোট ফোন দিয়ে আমরা বিশ্বের সাথে কানেক্টেড এট দ্য ওয়ান সাইড, আর একটা সাইডে দেখা যাচ্ছে যে এই ফোনই হয়তো কারো প্রাণও কেড়ে নিচ্ছে। তো মেরিট ডিমেরিট দুটোটারই আছে, কারণ আজকের ডেটে যদি আপনি দেখেন এটা একটা মানে ইররিপারেবল জিনিস। এটা ছাড়া আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু এটা ছাড়া আমরা দিন কাটানো অসম্ভব। এটার সাথে জড়িত ইন্টারনেটের মাধ্যমে যেটা আমরা আজ সোশ্যাল মিডিয়ায় বলুন না হোয়াটসঅ্যাপ, এটা আজকাল হোয়াটসঅ্যাপকে যদি আপনি দেখেন, ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। এটাকে আপনি অফিসের কথাই বলুন আর আপনার পার্সোনাল লাইফের কথাই বলুন, ইট ইজ ইনক্লুডেড ইন দ্যাট। আজ এই টেকনোলজির যুগে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই অফিসের আধা কাজ বলুন, মানুষের সাথে কমিউনিকেশনের কথাই বলুন, এটার উপর সোললি বেস হয়ে আছে। তো একদিকে দেখতে গেলে এটার কি কি মানে গুড সাইড আছে, এটা কি কি খারাপ দিকটাও আছে, সেগুলো আমরা গ্রাজুয়ালি হয়তো জানতে পারবো, কারণ এটা ইভলিউশন হওয়ার পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্ম পার হওয়ার বেশি দিন হয় নাই। তো আরও একটা সাবস্টেন্সিয়াল পিরিয়ড পার করার পরেই আমরা বুঝতে পারবো যে এইটার লুপহোলস কি, বা এটা আমাদেরকে কিভাবে ক্ষতি করছে। আমি ভাবি এখন আমরা এই বিষয়ে হয়তো তেমনভাবে দেখতে পারবো না, কিন্তু হয়তো আরও কিছুদিন পর আমরা বুঝতে পারবো কি এটা অত্যাধিক ব্যবহারই বলুন আর এটা ব্যবহারই বলুন, এটাতে আমাদের কি লাভ হচ্ছে আর কি ক্ষতি হচ্ছে। ধন্যবাদ শুভ্রজ্যোতি। আমরা চলে যাব শিলিগুড়িতে, সেখানে রয়েছেন মার্গারেট স্কুল শিক্ষক বিশ্বজিৎ রায়। তিনি ছোটদের নাচও শেখান, আমি যতদূর খবর পেয়েছি। তো বিশ্বজিৎ বাবু, আপনাকেও আমার একই প্রশ্ন, যে অতিরিক্ত মোবাইল ব্যবহার কি মানসিক একাকিত্ব বাড়াচ্ছে? নমস্কার। আমি একটা ছোট কারেকশন করে নিই। আমি ছোটদের সঙ্গে নাটকের থিয়েটারের কাজ করি। আচ্ছা, নাচটা নয়, সঞ্চালক যেটা বললেন। আর আমি একটা স্কুলে পড়াই। ওকে। আমার একটা পয়েন্ট খুব স্পষ্ট করে যেটা মনে হয় আর কি, যে আমাদের মোবাইল ফোন একা করে দিচ্ছে কিনা এটা বিচার করতে হলে প্রথমেই এটা দেখতে হবে যে আমরা কোন অ্যাঙ্গেল থেকে বিচার করছি। কারণ আমাদের কাছে এখন বাইরের জগৎ মানে দুটো জগৎ, একটা ভার্চুয়াল এবং একটা রিয়েল।
তো এবার ভার্চুয়াল জগতের কথা যদি বলি, সেখানে মোবাইল ফোন আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ। আর ভার্চুয়াল জগতে মোবাইল ফোন এতটা বেশি করে আমাদের কাছাকাছি এসে যাওয়ার জন্য যে সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা রিয়েল জগৎ থেকে দূরে সরে যাচ্ছি। এবার এই ভার্চুয়াল জগতের সঙ্গে অ্যাটাচমেন্ট এবং রিয়েল জগতের সঙ্গে দূরে সরে যাওয়া, এইটা কোথাও একটা সমস্যা এখানে তৈরি করছে যে মানুষ কিন্তু মানুষ মাত্রই ইমোশনাল, এবং মানুষ যখন মানুষের সঙ্গে মেশে তখনই ইমোশনাল বন্ডিং গুলো তৈরি হয়। আর মানুষ যখন মেশে না মানুষের সঙ্গে, ভার্চুয়ালি মেশে, তখন এই ইমোশনাল বন্ডিং গুলো তৈরি হয় না। তো যার ফলে কি হচ্ছে যে আমার আগের বক্তব্য যেটা বললেন যে আমরা যখন একা থাকছি, পরিবার থেকে দূরে থাকছি, তখন আমাদের সঙ্গ দরকার। এই সঙ্গ দরকারের জন্য আমরা মোবাইল ফোনকে, যেহেতু ওটা ইজি অ্যাক্সেসেবল, আমরা ওটাকে খুব কাছের বলে ধরে নিচ্ছি। কেন, যে কোনো, আমার যদি গানের শখ থাকে, গান শেখাতে শুনতে পাচ্ছি, আমার যদি সোশ্যাল নেটওয়ার্কিং এ প্রচুর বন্ধু বাড়ানোর দরকার পড়ে, সেটা বাড়াতে পারছি, তাদের সঙ্গে চ্যাট করছি, সবটাই করছি। কিন্তু রিয়েলিস্টিক লাইফের যে বন্ডিং, সেই বন্ডিং এ যে বিষয়টা তৈরি হয়, মানুষের সুখ, অনুভূতি, সমস্ত রকমের যে ইমোশনস গুলো, রাগ, ক্ষোভ, সেটা ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক পাওয়া যায়, এবং এই ফিডব্যাকের মাধ্যমে কিন্তু বন্ডিংটা স্ট্রং হয়। এবার যতই আমি মোবাইল ফোন আসক্ত হচ্ছি, অটোমেটিক্যালি এই বন্ডিং এর জায়গাটা দূরে সরে যাচ্ছে, যার ফলে বিপদে আপদে বা যে কোনো সময়ে যখন আমার পাশে সত্যিকারের কাউকে দরকার, কারণ আমি তো রক্ত মাংসের মানুষ, আমি বিপদে পড়লে পরে যত বেশি না আমি টেকনোলজির কাছে যাব, তার থেকে বেশি চাইবো যে কেউ একজন সমমনস্ক আমার কাঁধে হাত রাখুক বা আমার হাতে হাত রাখুক, এবং আমাকে বলুক যে ভাই, আমি তোর সঙ্গে আছি, বল কি সমস্যা হয়েছে, আমি এগিয়ে নিয়ে যাচ্ছি তোকে, বা আমি সাহায্য করছি। তো সেই জায়গার থেকে কাজের জায়গায়, ব্যাংকিং এর জায়গায়, মানুষের সঙ্গে যোগাযোগের জায়গায়, এবং মোবাইল ফোন যেটা করেছে আমাদেরকে প্রচার সর্বস্ব, সেই প্রচার করবার জায়গায় আমরা 24 ঘন্টার মধ্যে যেটুকু সময় হাতে পাচ্ছি, এত বেশি মোবাইল ফোনে আসক্ত হয়ে যাচ্ছি যে সেটা অবভিয়াসলি ভার্চুয়াল জগৎ আমাদের রিয়েলিস্টিক জগতের সঙ্গে দ্বন্দ্বে একক করে দিচ্ছে, বা আমাদের একাকিত্বের জায়গাতে নিশ্চয়ই ফেলে দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি একটা গ্রাফিক্স দেখাতে চাইছি, যেখানে আমরা দেখছি যে প্রায় 64% অভিভাবকরা বলছেন তাদের সন্তানরা সামাজিক মাধ্যমে আসক্ত। 64% অভিভাবকরা বলছেন তাদের সন্তানরা অনলাইন গেমে আসক্ত, এবং 70% অভিভাবকরা বলছেন যে তাদের সন্তানরা ওটিটিতে আসক্ত, এবং 85%-এরও বেশি বাড়িতে কমপক্ষে একটি স্মার্টফোন রয়েছে। তো এই যে ডাটাটা আমাদের কাছে এসছে, যেখানে 70% অভিভাবক বলছেন তাদের বাচ্চারা ওটিটিতে আসক্ত, 64% সোশ্যাল মিডিয়ায় আসক্ত, এবং বাকি 64% আসক্ত আপনার অনলাইন গেমে। তো এবার আমি চলে যাব শিলচরে রয়েছেন শ্রীময় ভট্টাচার্য। আমি শ্রীময় ভট্টাচার্যের কাছে যাচ্ছি। শ্রীময় ভট্টাচার্য, আপনি কি বলবেন? এই যে মোবাইলের দুনিয়া আমাদের কি আলাদা করে দিচ্ছে, একা করে দিচ্ছে সবাই সামাজিকভাবে? নমস্কার সবাইকে। আজকের আমাদের এখানে যে উপস্থিত হয়েছে, এখানে আমি একটা কথা বলতে চাই। এখানে যে সবচেয়ে আগে একটি অনেক প্রচলিত গান রয়েছে, সেই মান্নাদের গানটার কথা ছিল যে কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি দিনগুলো আজ আর নেই। তো আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে কিভাবে কফি হাউসের এই আড্ডা যেগুলো আজকের দিনে ছিল, আগের দিন আমরা দেখতে পারতাম যে কিরকম ভাবে আমাদের মানুষরা আমরা একসঙ্গে বসে বিকাল বা সন্ধ্যা হতেই একজন আরেকজনের ঘরে যেতাম, ঘরে গিয়ে চা খেতাম, বিস্কুট খেতাম, এবং অনেক রকমের আমাদের আলোচনা হতো, আমাদের মধ্যে একটা মিলাপ হতো। কিন্তু আজকের দিনের মধ্যে এই জিনিসটা হারিয়ে গেছে, আর এটার অনেক বড় কারণ সোশ্যাল মিডিয়া। একদম বাচ্চাদের মধ্যে নয়, এবং যদি আমি জিনিসটা বড়দের মধ্যেও দেখি, আমরা জিনিসটা বুঝতে পারবো যে বড়রা কিভাবে আজকে সবকিছু আমাদের ফোনের মধ্যে আমরা ডিপেন্ডেন্ট। একটি থিওরি আছে বা একটা রিসার্চ হয়েছিল ইন 1992 বাই রবার্ট টার্নবার্গ। উনার থিওরির হিসাবে উনি বলেছিলেন যে
150-র বেশি রিলেশনশিপস রাখা, মেনটেন করা একটি মানুষের জন্য পসিবল নয়। হতে পারে আজকের দিনের মধ্যে রিসার্চ 92 রয়েছে, আজকের দিন রিসার্চটি গিয়ে 150 থেকে 200 হতে পারে। কিন্তু আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে 150-র মধ্যে আমরা সীমিত থাকি না। আমাদের রিলেশনশিপস গুলো 150-র গিয়ে অনেক বেশি গিয়ে দাঁড়িয়ে যায়। আমাদের হাজার হাজার বন্ধুরা থাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে, হাজার ফলোয়ারের উপরে থাকে। আর এই চক্করে গিয়ে আমাদের কিন্তু মানুষের সঙ্গে সম্পর্কটা থাকতে পারে না, আমরা মানুষের সঙ্গে দূর হয়ে যায় দিনে দিনে। আর এটার জন্য আমরা মানে সোশ্যাল মিডিয়া অনেক বেশি দায়ী। কেন কি আগের দিনের মধ্যে এরকম হতো যে আমি আমার পাশের ঘরের মধ্যে কি হচ্ছে কি না হচ্ছে সব কিন্তু বলতে পারতাম, কেন কি আমাদের মধ্যে একটা সম্পর্ক মেনটেন ছিল। কিন্তু আজকের দিনে এরকম দিনে কি আমরা দাঁড়িয়ে গেছি সোশ্যাল মিডিয়ার জন্য, যে আমি আমার ঘর থেকে 100 কিলোমিটার দূর কোনো মানুষ বসে আছে এবং ওনার ব্যাপারে বেশি জানবো, কিন্তু আমার ঘরের অপোজিটে যে মানুষ থাকছেন হতে পারে আমি ওনার নামও ঠিক করে জানছি না। এই জিনিস তার জন্যই হচ্ছে, কেন কি সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা এত বেশি ইনভলভ হয়ে গেছি যে আমরা আমাদের আশেপাশে কি হচ্ছে জানতে পারছি না। আর এই আশেপাশে কি হচ্ছে বলে জানতে পারছি না বলে আমরা কিন্তু অনেক মানুষের দূর হয়ে যাচ্ছি। যেদিকে আমাদের যে মূল আমাদের আদর্শ যে ছিল আমাদের ভারতবর্ষর, যে আমরা সবাই বাসুদেবা কুটুম্বকমের যে আমরা আদর্শ নিয়ে চলেছিলাম, যে সবার আমাদের আশপাশে সবাইকে আমরা নিয়ে চলবো, এটা কিন্তু আমরা আস্তে আস্তে ওয়েস্টার্নাইজেশনের চক্করে পড়ে আমরা কিন্তু এখান থেকে দূর হয়ে যাচ্ছি। তো সোশ্যাল মিডিয়া একটা অনেক বাজে এফেক্ট এখানে ফেলেছে। সোশ্যাল মিডিয়ার অনেক গুণ আছে, সোশ্যাল মিডিয়া আমাদের কানেক্ট পুরো পৃথিবীর সঙ্গে করেছে, কিন্তু পৃথিবীর সঙ্গে কানেক্ট করে আমাদের নিজেদের মধ্যে থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে। ধন্যবাদ শ্রীময় আপনার এই মতামতের জন্য। আমি এবার চলে যাব শ্রীভূমিতে রয়েছেন আমাদের আরেকজন অতিথি পঙ্কজ নাগ। পঙ্কজ বাবু, আপনি কি মনে করেন যে অনলাইনে তো আজকালকে মোবাইল ব্যবহার, মোবাইল আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু এই মোবাইলের যে ব্যবহারটা সেটা আমাদেরকে এক প্রকার মানসিক একাকিত্ব বাড়াচ্ছে, সেটা কি? তবে আপনাদের সবাইকে নমস্কার। কথা হচ্ছে গিয়ে মোবাইল হচ্ছে একটা প্রযুক্তি। এই প্রযুক্তি এটার সম্ভাবনাও রয়েছে, সমস্যাও রয়েছে। সম্ভাবনা যেমন হচ্ছে গিয়ে মোবাইল থেকে আজকের দিনে মানুষ অনলাইন কোচিং হচ্ছে, এটা আগে অনেক দূরে যেতে হতো। অনলাইন ট্রেডিং হচ্ছে, অনলাইন আপনার অনেক ধরনের মানুষের আর্নিং এর সোর্স হচ্ছে এবং যোগাযোগের মাধ্যমও হচ্ছে। তো এটাকে এক প্রকার এটা আমরা প্রযুক্তির সুফল বলবো। আর সমস্যা রয়েছে যেমন অনেকে অনলাইন শিশুরা অনলাইন গেমের মধ্যে আসক্ত হচ্ছেন, বা অনেক জিনিস যেটা আমরা যেগুলা সামাজিকভাবে নিষিদ্ধ এই ধরনের ব্যাপারগুলো মোবাইলে মানে দেখছে, তো এটা থেকে কিছু আসক্তি আসছে। তো এটার সমাধান হবে স্কুল কলেজে। আমি মনে করি যে মানুষকে নিয়ন্ত্রিত ব্যবহারের শিক্ষা দেওয়া উচিত। প্রযুক্তিকে কিভাবে আপনি ব্যবহার করবেন, এটা একটা হাতিয়ার, তাকে আপনাকে যদি সঠিকভাবে প্রয়োগ করুন সঠিক লাভ পাবেন, আর সেটাকে যদি আপনি অপব্যবহার করুন তাহলে এটা ক্ষতির দিকে যাবে। তাই আমি মনে করি স্কুল কলেজে সেই বা অভিভাবকদের মধ্যে নিয়ন্ত্রিত ব্যবহারের শিক্ষা চালু করার বা করার ক্ষেত্রে আমরা চেষ্টা চালানো উচিত। এবং এটার সুফলকে আমরা মোবাইল থেকে আমরা যে প্রযুক্তির যে আমরা সুফল আছে তাকেও আপনার ইগনোর করতে পারি না। তার থেকেও আজকের দিনে যুব সমাজ ডিজিটাল যুগে যুব সমাজ অনেক কিছু লাভ ও সুফলও নিচ্ছে, সেটাও আমরা অস্বীকার করতে পারি না। ধন্যবাদ পঙ্কজ বাবু। আমাকে এই মুহূর্তে একটা কমার্শিয়াল ব্রেক নিতে হচ্ছে, তারপরে ফিরে আসবো আমরা আবার আমাদের এই আলোচনায়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আটটার আড্ডা। এই মুহূর্তে আমি চলে যাব শিলিগুড়িতে, রয়েছেন বিশ্বজিৎ বাবু। বিশ্বজিৎ বাবু, আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। আপনি তো শিশুদেরকে নাটক শেখান, এবার এই যে শিশুদের হাতে খুব ছোট বয়সে মোবাইলের দীর্ঘমেয়াদী প্রভাবটা কি হতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, প্রথম জায়গাটা হচ্ছে যে শিশু মন মূলত মানে মেধার একটা বিকাশের জায়গা। এই সময় থেকে বাচ্চারা চারপাশে যা দেখছে তাই শিখছে।
এবার এই দেখাটা যদি সম্মুখভাবে না হয়, মানে মোবাইল ফোনে দেখা মানে তো সেটা কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আর আমি নিজের চোখে আশপাশে যা দেখছি সেটা নিজে সে জ্ঞানটা আরোহণ করছি। এবার বাচ্চারা যদি খুব বেশি মোবাইল ফোনে আসক্ত হয়ে যায়, এই জ্ঞানটার থেকে তারা বিচ্যুত থাকছে। দ্বিতীয়ত, আমরা ক্রমশ এমন একটা জগতে প্রবেশ করছি, মানে কাজের জায়গা থেকে, যে আমাদের প্রত্যেক মুহূর্তে নিজেদেরকে কারো না কারোর সামনে উপস্থাপিত করতে হয়। অর্থাৎ আমার পাবলিক স্পিকিং পাওয়ার, আমার অন্যকে অ্যাকসেপ্ট করে নেওয়ার ক্ষমতা, যে কোনো বিরুদ্ধ পরিস্থিতিতে আমার পেশেন্স কতটা কাজ করবে, যে আমি খুব ইজিলি বিষয়টাকে সামলে নেব, এই যে বিষয়গুলো একটা 7-8 বছর বয়স থেকে 13-14-15 বছর বয়সের এই যে টিনেজটা, এই গ্রোয়িং এজটার মধ্যে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণভাবে তাদের মস্তিষ্কে পৌঁছানো দরকার। এবার কোথাও যদি আমরা বাচ্চাদেরকে না শেখাই যে মোবাইল ফোন তার যে ভালো দিকগুলো রয়েছে, সেই ভালো দিকগুলোকে অ্যাক্সেস করতে গেলে খুব কম সময় বা খুব নির্দিষ্ট সময়েই মোবাইল ফোনটা ব্যবহার করি, কিন্তু বাকি সময়গুলো আমি যেন আমার বাস্তবিক জগতের সঙ্গে, আমার বাবা মা, পরিবার যদি একটু বড় হয় সেখানে ভাই বোন এবং অন্যান্যরা, আমার পাশের বাড়ি, আমার পাড়া, আমি স্কুলে আমার বন্ধুদের সঙ্গে থাকলাম, কিন্তু স্কুলের বাইরেও তো আমার বিভিন্ন অ্যাক্টিভিটি থাকতে পারে, সেখানে আমার সমবয়সীদের সঙ্গে আমি কিভাবে মিশছি, অ্যাপার্ট ফ্রম ক্লাস, অ্যাপার্ট ফ্রম এনি ফিনান্সিয়াল ডিসক্রিপেন্সি, আমি যদি সব ধরনের মানুষের সঙ্গে সমভাবে না মিশি, তাহলে আমার বাস্তবিক ধারণাটা হয় না। এবং শিশু হিসেবে যদি বাস্তবিক ধারণাটা না নিয়ে আমি বড় হওয়ার চেষ্টা করি, তাহলে আমার বড় হওয়াটা কিন্তু অনেক কিছু বাইপাস করে হচ্ছে। এই বাইপাস করে বড় হওয়াটা ভবিষ্যতে আমাকে এমন অনেক পরিস্থিতিতে ফেলতে পারে, যে পরিস্থিতিগুলো কিভাবে জুঝতে হবে, কিভাবে আমি সেগুলোর সঙ্গে লড়াই করে নিজের এক্সিস্টেন্সকে টিকিয়ে রাখবো, আমি অবসাদে ভুগবো না, এর কারণগুলো না খুঁজে পাবো না। যতই হোক না কেন, এআই কিন্তু সবটা আমাকে বাতলে দেবে না। এআই হয়তো তার মতো করে মেশিনারি ফরম্যাটে আমাকে কিছু সাজেশন দেবে, কিন্তু সেই সাজেশনগুলো আমি যে ডেমোগ্রাফিতে মানে বিচরণ করছি, যে জিওগ্রাফিক্যাল সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনে আমি বিচরণ করছি, সেখানে আমি সেই বুদ্ধিটা নিয়ে লড়াই করতে পারবো কি পারবো না, সেটার একটা বড় গ্যাপ কিন্তু থেকে যাবে। সুতরাং শিশুদের সঙ্গে কাজ করতে গিয়ে বারবার করে এটা আমি ফেস করেছি যে এই ল্যাগগুলো আছে, এবং আমরা খুব সৌভাগ্যবান সেই সব বাবা মায়েদের কাছে যারা তাদের বাচ্চাদের পারমিট করেন যে থিয়েটারের মতো একটা গ্রুপ অ্যাক্টিভিটিতে বাচ্চাদেরকে পাঠাতে, শিখতে। থিয়েটার শিখে তারা কতটা অভিনয় শিখলো সেটা বড় কথা নয়, তারা কত বড় স্টার হলো সেটা বড় কথা নয়, লাইফ স্কিল এডুকেশন তারা কতটা শিখছে থিয়েটারের মধ্য দিয়ে। এবং তাতে করে মোবাইল ফোন কেন, যে কোনো গ্যাজেটসের ব্যবহার কতটা করা উচিত, কতটা করা উচিত নয়, কোনটা আমার পক্ষে ভালো, কোনটা আমার পক্ষে ভালো নয়, এই এই ভাগগুলো মনে হয় তাদের মাথার মধ্যে একটু একটু করে প্রবেশ করানো যায়। তো সেই চেষ্টাটা আমাদের সবসময় থাকে যে মোবাইল ফোন ত্যাগ করার বিষয় না, তাকে গ্রহণ করো, কিন্তু সেইটুকুই গ্রহণ করো যেইটুকু তোমার ব্যক্তিগত স্বাধীনতাকে আঘাত করছে না। এই সম্পর্কে যত তুমি সচেতন থাকবে, তত বেশি মোবাইল ফোন এবং তোমার বাস্তবিক জীবন দুটো প্যারালেলি স্মুথলি চলবে। ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাইছি। এর আগে একজন বক্তা বলে গেছেন যে মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহার করলে হয়তো সমস্যাটার কিছুটা সমাধান হয়। আমার প্রশ্নটা হলো, আপনি যেহেতু শিশুদের সঙ্গে আপনার মেলামেশা বা শিশুদেরকে নিয়ে আপনি কাজ করছেন, সেক্ষেত্রে আপনার কি মনে হয় সে ব্যাপারটা, অভিভাবকদেরকে আপনি কি পরামর্শ দিতে চাইবেন এই ব্যাপারে? আসলে কি দেখুন, মানে অভিভাবক মানে বড়রা, ছোটরা সবাই না এই মোবাইল ফোনের যুগে এটা বেশি করে, হয়তো এর আগেও এটা ছিল কিন্তু এখন আর বেশি করে ফোমো নামক একটা মানে ডিজিজে ভুগছি, মানে ফিয়ার অফ মিসিং আউট। এই যে আমি প্রাধান্য পাচ্ছি তো, সমাজ আমাকে গুরুত্ব দিচ্ছে তো, আমার চারপাশ আমাকে গুরুত্ব দিচ্ছে তো, অ্যাটেনশন দিচ্ছে তো, মানে আমার সোশ্যাল অ্যাকসেপ্টেন্সি রয়েছে কি নেই, এই জায়গাটাতে না বড়রা ছোটরা প্রত্যেকে ভুগছি। বড়রা হয়তো আরো বেশি করে ভুগছি এবং ছোটদের মধ্যে সেটাকে আমরা সঞ্চার করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে অভিভাবকদের অবশ্যই এই ব্যাপারে সচেতন হতে হবে যে আমরা মোবাইল ফোনটা কখন, কিভাবে, কেন ব্যবহার করব।
আসলে কি হয়, পৃথিবী যে কোনো জিনিস ব্যবহারের ক্ষেত্রে না আমি কেন ব্যবহার করছি এটা যদি পরিষ্কার থাকে এবং সেটা আমার বাস্তবিক জীবনে সেটা ব্যবহারের যৌক্তিকতাটা কোথায়, এটা যদি একজন পূর্ণবয়স্ক মানুষের কাছে খুব পরিষ্কার থাকে, তাহলে সে কনফিডেন্টলি সেটা পরিবারের আর বাকিদের মধ্যে সঞ্চার করতে পারে, ছোটদের মধ্যে তো আরো বেশি করে সঞ্চার করতে পারে। আসলে মোবাইল ফোন বা যে কোনো গ্যাজেটস ব্যতি রেখেও আমি যদি আমার ব্যক্তিত্বটাকে সঠিকভাবে তৈরি করতে পারি, তাহলে কোথাও মনে হয় আমি সেই ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারি। এখন বিষয়টা যদি মোবাইল ফোন কেন্দ্রিক হয়, স্মার্টফোন কেন্দ্রিক হয়, তাহলে তার যে বিভিন্ন বিভাগগুলি রয়েছে, কোন কোন কাজে সেটা কিভাবে ব্যবহার করা যায় বা হওয়া সম্ভব, এবং বয়স অনুযায়ী সে তাতে গেম খেলবে কি খেলবে না, নাকি সে এআই থেকে তার পড়াশোনার কোনো বিষয় সম্পর্কে সাজেশন নেবে, না কোনো প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় সেই ব্যাপারে গাইডেন্স নেবে, আর কি কি সুবিধা সে পেতে পারে, সেখানে যদি সে রিলস বা ভিডিওস দেখার চেষ্টা করে তাহলে ঠিক কোন ধরনের রিলস বা ভিডিওস সে দেখবে যেটা তার মানসিক এবং সার্বিক গঠনের ক্ষেত্রে সাহায্য করবে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আগে অবশ্যই অভিভাবকদের সচেতন হতে হবে। তাদের সচেতনতার মাত্রাটা যদি 100% থাকে, বা তার থেকে বড় কথা তিনি কনফিডেন্ট থাকেন যে তিনি যেটা ভাবছেন এর ব্যবহার সম্পর্কে, তাহলে সহজেই সেটা তিনি ছোটদেরকে বোঝাতে পারবেন। এবং তাহলে পরেই হয়তো আমাদের আগামী প্রজন্ম, যাদেরকে আমরা বড় করার চেষ্টা করছি সার্বিকভাবে, তাদের ভবিষ্যতের সুখ শান্তির কথা ভাবছি, তারা খুব নিরাপদে যেন বিচরণ করে এটা ভাবছি, কোনো এই গ্যাজেট নামক শত্রু যেন তাদের এই সেই সুখটাকে বিঘ্নিত না করে, এটা অভিভাবক হিসেবে অবশ্যই সচেতন হতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি শ্রীময়ের কাছে। শ্রীময়, আপনি আসাম ইউনিভার্সিটির রিসার্চ স্কলার ফোরামের আপনি একজন সদস্য, এবং আমি যেটা আপনাকে প্রশ্ন করতে চাইছি, মোবাইল কি দোষী না আমরা ব্যবহার করতে জানি না? প্রশ্নটি অনেক সুন্দর। কি দোষী মোবাইল কি আমরা ব্যবহার করতে পারি না? আজকের দিনের মধ্যে দোষী তো অ্যাটম বোমও না, আজকে দোষী তো আজকে ট্যাঙ্কও না, আজকে বমও না, আজকে বোমাও না, আজকে বন্দুকও না, কিন্তু যারা এটাকে ইউজ করছে দোষী ওরাই সবসময় থাকে। মোবাইল ফোন অনেকজনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কেন কি আজকের দিনের মধ্যে মোবাইল ফোন ছাড়া, যদি আমি এটা বলি যে মোবাইল ফোন ছাড়া আমি জীবনটা চালাতে পারবো, এটা সম্ভব না। কিন্তু মোবাইল ফোনটাকে আমি কিভাবে চালাচ্ছি, বা আমার চালানোর জন্য এই মোবাইল ফোন দিয়ে কি একটা ইউসেজ কি আসছে, বা এটার যে একটা আউটপুট কি আসছে, এটা অনেক বেশি এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই জিনিসটা আমাদের বুঝতে লাগবে। আজকের দিনের মধ্যে সবসময় জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে লাগবে যে সবকিছু মানে সবকিছু সেটা মানে আজকের দিনের মধ্যে যেটা আমাদের হাতের মধ্যে থাকে, আমরা এটা কিভাবে নিয়ে যাই বা এটাকে আমরা কিভাবে চালাতে পারি সেটার উপরে সবকিছু ডিপেন্ড করে। আর মোবাইল ফোনটাও যদি আমরা নিজের ভাবে বা সুন্দরভাবে আমরা এটাকে ইউজ করতে পারি, এবং আমাদের যে নতুন প্রজন্ম যারা আছে, প্রজন্মর কাছে যদি জিনিসটা আমরা সুন্দরভাবে নিয়ে যেতে পারি, মোবাইল ফোন কিন্তু অনেক একটু দরকারের এবং একটা অনেক ইউজফুল জিনিস। কিন্তু যখন এটার ইউজটা ওভার ইউজ হয়ে যাবে, বা when we will use all our resources onto it, বা অনেক সময় আমরা টাইম বেশি দিয়ে দেবো এটার মধ্যে, তখন কিন্তু মোবাইল ফোন একটি ভিলেন হয়ে যাবে আমাদের জন্য। So mobile phone is both in good and evil. The usage will define এই জিনিসটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ধন্যবাদ শ্রীময়। আমার আরও একটা প্রশ্ন রয়েছে। অনলাইনে তো আপনারা হাজার হাজার লোকের সঙ্গে যুক্ত হয়ে আছেন, তাহলে এই একাকিত্বের প্রশ্নটা কেন উঠছে? আজকে অনলাইনের মধ্যে আমরা অনেক মানুষের সঙ্গে যুক্ত হয়ে আছি, এবং অনলাইন যুক্ত হওয়ার জন্য আমরা অনেক মানুষের সঙ্গে চেনা জানা আমাদের বাড়ছে, বা এবং আমাদের একটি সার্কেলটি বাড়ছে। কিন্তু এই অনলাইনের যুগের জন্য আজকে আমরা যেভাবে আমরা আলাদা হয়ে যাচ্ছি আমাদের নিজের মানুষের সঙ্গে। আগের দিনের মধ্যে যখন ডিনার টেবিলে যখন আমরা বসতাম, ডিনার টেবিলের মধ্যে বসার পরে আমাদের অনেক রকমের কথাবার্তা ছিল, আমরা ডিসকাশন করতাম যে আজকে দিনের মধ্যে এটা হয়েছে সেটা হয়েছে। কিন্তু কি হয়েছে, আজকে মোবাইল আমাদের কাছে এত বেশি হ্যান্ডি থাকে, আমরা অলরেডি কিন্তু অনেকজনের সঙ্গে কথাবার্তা বলে নিই আজকে দিনে কি হয়েছে। সেম কনভারসেশন আবার উঠানো কোনো মানে হয় না, আমরা ডিনার টেবিলে কথা বলা বন্ধ করে দিই। আজকের দিনে মোবাইল ফোন হাতে থাকার জন্য একটা জিনিস আমরা সবাই নোটিস করেছি, যখন একটি অনেক সুন্দর একটি মুভমেন্ট থাকে, আজকের দিনে যখন সবাই মন্দিরে যায় সবচেয়ে সবার হাতে ফোন বের হয়েছে। কতটুকু শ্রদ্ধা আছে, বা কতটুকু একটা আমরা যখন সানসেট দেখছি, সানসেটের মধ্যে আমরা কত সানসেটটাকে ফিল করতে পারছি, কিন্তু সবচেয়ে আগে হাতে ফোন বের হয়ে যায়, আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করে দিই। কেন কি আমাদের লাইফটাই সেন্টার হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। আমাদের লাইকস কতটুকু আসবে, কতটুকু মানুষ আমাদেরকে ইন্টারাক্ট করতে পারবে, কতটুকু আমাদের একটি ভিউজ আসবে, আর কতটুকু আমরা একটা ইনফ্লুয়েন্সার হয়ে দাঁড়াতে পারবো, সেটার জন্য কি হয়েছে যে আমরা আজকের দিনের মধ্যে রিয়েল লাইফ থেকে সরে দাঁড়িয়ে
জাস্ট এঙ্গেজমেন্টের রেসে দাঁড়িয়ে গেছি। আমরা বাস এঙ্গেজমেন্ট রেট রেসে থাকি, আর তার জন্য আমরা বলতে পারি যে আমরা কিন্তু আমাদের নিজের মানুষদের সঙ্গে বা আমাদের রিয়েল লাইফের সঙ্গে আমরা ডিসকানেক্টেড হয়ে গেছি। ধন্যবাদ শ্রীময়। আমি স্টুডিওতে ফিরে আসছি। শুভ্রজিতে, আমার প্রশ্ন, রিলস আর লাইকের দুনিয়া, এটা কি ফেক ভ্যালিডেশন? হ্যাঁ, এই জিনিসটা তো বলা আজকের ডেটে মুশকিল, কারণ বহু ক্ষেত্রে আমরা দেখি যে দেশের প্রভাবশালী ব্যক্তিরাও আজকাল রিলসের মাধ্যমে ওনাদের কাজকর্ম তুলে ধরেন। তো সেক্ষেত্রে একদম নাচক করা তো যায় না প্রথমার্ধে, কারণ দেখুন রিলস থেকেও আজকাল দেখা যাচ্ছে যে ইন্টারেক্টিভ বহুত ইনফরমেশন আমরা রিলসের মাধ্যমে আমরা পাই। রিলসকে যে একদম সম্পূর্ণভাবে নাচক করে দিয়ে সেটাকে একদম অ্যাবান্ডেন্ট ক্যাটাগরিতে রাখা কখনোই ঠিক না, কারণ রিলসের মাধ্যমে বহুত সময় আমরা দেখি যে বহুত ইনফরমেশনও আমরা পাই, বা ইট ইজ অলসো এ সোর্স অফ ইনফরমেশন, সেকেন্ডারি সোর্স অফ ইনফরমেশন হলেও আমরা এটা একটা ইম্পর্ট্যান্ট সোর্স অফ ইনফরমেশন হয়ে দাঁড়িয়েছে আজকের যুগে। কারণ আপনি যদি দেখেন যে আজকাল বড় বড় যারা নিউজ এজেন্সিরা রয়েছে, আমি কিছুদিন পূর্বে আমি দেখতে পেলাম এই জিনিসটা, যে সেখানে একটা কনসেপ্ট ক্রিয়েট হয়েছে যে দে আর মেকিং একদম ছোট ছোট আপনার স্লাইড বানিয়ে ওনারা 10 সেকেন্ডের একটা রিলসের মধ্যে ওনারা যেটা নাকি ধরুন এক পাতার নিউজকে ওনারা এইভাবে স্লাইড শোর মাধ্যমে ওনারা একটা রিল বানিয়ে ওনাদের সাবস্ক্রাইবারকে পাঠিয়ে দেন, যাতে ওনারা কম সময় জিনিসটা একদম কম্প্যাক্ট ওয়েতে এবং ইনফরমেটিভ পোর্শনটাই খালি ওনারা যাতে পান। তো সেক্ষেত্রে কি হয়েছে, ডিজিটাল তার পরবর্তীতে যদি আপনি দেখুন যে আপনার রিলস প্রসঙ্গ থেকে একটু দূরে সরে আমি একটা জিনিস বলবো, যে আজকের কনসেপ্টে যদি আপনি ই পেপার দেখুন আমার নিজের দুটা ই পেপার সাবস্ক্রিপশন আছে, একটা আসাম বেসড এবং একটা ন্যাশনাল বেসড। সেটা কারণ হচ্ছে গিয়ে এখন আমি যদি ফিজিক্যাল পেপার রাখি, আমি হয়তো আজ এখানে আছি, কাল আরেকটা জায়গায় যেতে লাগবে হয়তো আমার নিজের কাজের সূত্রে, তো সেখানে আমি যদি এখন ফিজিক্যাল হার্ড কপি যদি সাবস্ক্রাইব করি, সেটা হয়তো আমার পড়া হবে না। তার জন্য আমার কনভিনিয়েন্ট ওয়েতে, আমার কনভিনিয়েন্ট টাইমে আমি ই পেপারটা আমি তখনই আমার রিল্যাক্সিং মোডে আমি তখনই বসে অ্যাক্সেস করতে পারছি, সেখানে আমি ফিজিক্যাল কপি বা হার্ড কপি কেন নিব। সেই সব ট্রেন্ড আরম্ভ হওয়ার পর মানুষের বই পড়াই বলুন আর পেপার পড়াই বলুন, সেটা কনভার্ট হয়ে গেছে মোবাইলে। তো সেটাও ওয়ান অফ দ্য ফর্ম অফ এডুকেশনের পার্টও আপনি বলতে পারেন, হয়তো এটার মাধ্যমে মোবাইল ইউজ হচ্ছে। আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা মারেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে একজন আইনজীবী। আমাদের বার অ্যাসোসিয়েশনে যদি আপনি একবার যান তাহলে বুঝতে পারবেন যে আমাদের কোর্টের কেস রিলেটেড কাজ শেষ হওয়ার পরে সেখানে একটা সাবস্টেন্সিয়াল সময় সবাই সাথে গল্প করে কাটানো হয়। আমি একটা জিনিস ভাবি যে আমাদের পেশার যারা লোকরা রয়েছেন, আইনজীবীরা, ওনাদের একটা ভালো একটা সোশ্যাল সার্কেল রয়েছে এবং ওনারা কখনোই একলা ফিল করেন না, কারণ 50% টাইম দে ডিভোট টু দেয়ার ক্লায়েন্টস। তো ওনাদের ক্লায়েন্টরা ওনাদের ফোনেই বলুন আর ওনাদের চেম্বারে এসেই বলুন, ওনাদের সাথে ওনাদের ইন্টারাকশন হয়। বাকি সময় ওনারা কোর্টে জাজকে কনভিন্স করতে থাকেন এই ক্লায়েন্টের অর্ডার বার করার জন্য, এবং বাকি যদি কোনো সময় থাকে এটাকে দুটা স্টেজে ডিভাইড করা হয়, একটা ফর ফ্যামিলি আর একটা হচ্ছে গিয়ে যেটা আপনি বললেন যে বার অ্যাসোসিয়েশনে বসে গল্প করা, যে ভারতবর্ষে কি হচ্ছে, পৃথিবীতে কি হচ্ছে এবং কোথায় কি হচ্ছে, ফ্রম এ টু জেড সবকিছুই সেখানে। আপনি তার মানে একা ফিল করেন না? না, ধরুন অন্য সময় যখন কোর্টে যখন ব্রেক থাকে তখন তো একলা সময় পার করতে হয়, সেটা তো মোবাইল ধরেন, তখন তো মোবাইল, এছাড়াও সময় তো মোবাইল আমাদের একটা একদম পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ হয়ে গেছে। কারণ আমরা যদি রাতে সবকিছু শেষ করার পরও যদি আমরা বসি, আমরা আগে যে সময়টা ঘুমাতাম, এখন ঘুমানোর সময়টা আমাদের প্রত্যেকের জীবনে বহুত কমে গেছে। কারণ আমরা হয়তো আমি মধ্যের দিকে পড়েছিলাম, আমার ঠিক মনে নেই, একটা জার্নালে, যে পৃথিবীতে আগে যত ঘন্টা মানুষ ঘুমাতো সেই সময়টা কতটুকু রিডিউস হয়ে গেছে অনলি ডিউ টু দিস স্ক্রিন টাইম। এখন মানুষ আগের মতো 8 ঘন্টা বা 7 ঘন্টা বলুন ঘুমাতে চায় না, বা এখন তো এটাও ট্রেন্ড হয়ে গেছে যে মানুষ রাত্রে ঘুমায় না, সকালে ঘুমায়, মানে ভোর 5টার সময় ঘুমায় এবং সকাল 10টার সময় উঠে, এরপর ওনাদের যা কাজকর্মে যান। সো এটাও একটা নতুন ট্রেন্ড আরম্ভ হয়েছে আমাদের ইন্ডিয়াতেও, এটার এফেক্ট বা আমাদের স্টেটেই বলুন, সেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকাল বহু রাত্র পর্যন্ত যদি আপনি কাউকে মেসেজ করেন, ওনাকে অনলাইন দেখবেন, দেন হি উইল শিওরলি রিপ্লাই।
এটা একটা ট্রেন্ড মানে নতুন আমরা দেখতে পেয়েছি। মোবাইলের আসক্তিটা তো বাড়ছে। এটাই আসক্তি আপনার ধরতে হবে, কারণ যদি রাত্রে 2টা পর্যন্ত বা 3টা পর্যন্ত যদি আমি নিজেও মোবাইল ব্যবহার করছি, ইট ইজ এন এডিকশন। আর আজকাল এই এডিকশনটাকে আমি দেখতে পেরেছি যে ডি এডিকশন সেন্টার বা রিহ্যাবিলিটেশন রিহ্যাব যেগুলো আছে সেগুলোতে আজকাল এটারও ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে আমরা দেখতে পেরেছি। কিছু কিছু নামি যারা যারা রিহ্যাবিলিটেশন সেন্টার রয়েছে ওনারা ফোন ডি এডিকশনের যে কনসেপ্ট আছে সেটাও এখন ওনারা ইন্ট্রোডিউস করেছেন। আগে শুধুমাত্র আমরা জানতাম যে ড্রাগ অ্যাবিউজ বলুন বা যে অ্যালকোহল এডিকশন বলুন এইসবকে এডিকশন হিসাবে ধরা হতো, কিন্তু আজ মোবাইল ফোনকেও এডিকশনের তালিকায় ওনারা রেখেছেন এবং ইট ইজ সাইন্টিফিক্যালি প্রুভড যে ইট ইজ অলসো এন এডিকশন। তার জন্য ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেন একজন মানুষ যদি এডিক্টেড হয়ে যায়। ধন্যবাদ, খুব ইন্টারেস্টিং পয়েন্টস আপনি বললেন শুভজ্যোতি। আমি চলে যাচ্ছি পঙ্কজ নাগের কাছে। পঙ্কজবাবু, আপনি তো শ্রীভূমি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, তো এই হিসাবে আপনাকে প্রচুর লোকের সঙ্গে হয়তো ফিজিক্যালি এবং ভার্চুয়ালি কানেক্টেড থাকতে হয়। আপনি কত সময় মোবাইল স্ক্রিনে মানে খরচ করেন? যখন প্রয়োজন হয়, প্রয়োজন সাপেক্ষেই সেই হিসাবে ব্যবহার হয়। অন্য সময় নিজের কাজ, সাধারণ মানুষের সাথে নিজের কাজ, নিজের ব্যবসা, এগুলো সবকিছু করে এরপরে যেটা সামাজিক মাধ্যমে যতটুকু ইয়ে থাকে, বা অনেক সময় মোবাইল দিয়ে অনেক কাজও হয়, মানুষের সাথে কানেক্ট বা কিছু জিনিস শিক্ষার কথাও আছে, কিছু পড়তে হয়, বই পড়তে হয়, কিছু জিনিস কোনো জায়গার ভ্রমণ করতে যাব সেই জায়গার কিছু তথ্য চাই, বা বিভিন্ন জিনিস এগুলো রয়েছে যেগুলো আজকে মোবাইলের মাধ্যমে আমরা পাচ্ছি, সেই হিসাবে ইউজ করি। বাকি নিজের স্বাভাবিক জীবন ইয়ে করতে থাকে। ধন্যবাদ। আমি বিশ্বজিৎ বাবুর কাছে আবার যাব। বিশ্বজিৎ বাবু, অভিভাবকরা কি রোল মডেল হতে পারছেন, আপনার কি মনে হয়? অভিভাবকরা রোল মডেল হতে পারছে কিনা সেটা আরেকটা দিক গেল। আমি একটুখানি ওই একাকিত্ব নিয়ে এর আগে একটা প্রশ্ন হয়েছিল না, আমি একটুখানি ওখানে অ্যাড করি যে মোবাইল ফোনে আমাদের এত বন্ধু থাকা সত্ত্বেও আমরা একা কেন? হ্যাঁ, বেসিক্যালি না, বন্ধুত্বটা দুটো জিনিসের উপর নির্ভর করে। কমিউনিকেশনটা দু রকমের। একটা হচ্ছে ভার্চুয়াল কমিউনিকেশন, মানে আমি কতটা কথা বলছি, আর একটা অবজারভেশন। আমি যখন মোবাইলে কারোর সঙ্গে কানেক্ট করছি, চ্যাট করছি, আমি সেখানে কিছু টাইপ করছি, উত্তরের অপেক্ষা করছি, সেই উত্তরটার ভিত্তিতে আমি আবার আরেকটা প্রশ্ন করছি, বা ভাইস ভার্সা হচ্ছে এই ব্যাপারটা। কিন্তু সেই প্রশ্নটার উত্তর দেওয়ার সময় আমার সেই বন্ধুটি ফিজিক্যালি এবং মেন্টালি কি কন্ডিশনে আছে আমি জানি না, যেহেতু সে আমার সামনে নেই। আর মেন্টাল কন্ডিশন এমন একটা শেয়ারিং এর জায়গা যেটা আমাকে না, আমি যদি বলতে যাই তাহলে আমি অর্গানাইজড হয়ে যাব। কেউ যদি আমাকে অবজার্ভ করে বোঝে যে আমার মেন্টাল কন্ডিশনটা কিরকম, সেই কিন্তু আসলে আমার প্রকৃত বন্ধু। তো এবার যার ফলে কি হচ্ছে, ভার্চুয়াল বন্ধু যদি আমার 5000ও হয়ে যায়, ফেসবুকের যেটা লিমিট আর কি, সাথে ইনস্টাগ্রাম বা অন্যান্য যুক্ত হয়ে আমরা আরো না হয় বন্ধু হলো বা কমন ফ্রেন্ড হলো বা যাই হলো না কেন, সামনাসামনি যে বন্ধুত্বের জায়গাটা, ওই যে ফ্র্যাকশনস অফ সেকেন্ডে অবজারভেশন, মানে থ্রু অবজারভেশন ইমোশনের আদান প্রদান, সেই জায়গাটা কিন্তু ভার্চুয়াল মিডিয়াতে কোনোভাবেই হওয়া সম্ভব নয়। যেহেতু সম্ভব নয়, সেহেতুই আমার যখন ইমোশনাল ফল ডাউন হচ্ছে, আমি তখন প্রচন্ড পরিমাণে একা। কারণ সেই মুহূর্তে যদি আমি পাশের বাড়ির বা কাছের কোনো বন্ধুর কাছে দৌড়েও যাই, তাকে কিন্তু নতুন করে ব্যাখ্যা করতে হবে যে আমি এই মুহূর্তে কেন আপসেট হয়ে আছি। আর পাশাপাশি বসে থাকা অবস্থায়, আড্ডা মারা অবস্থায়, একজন বক্তা যেমন বললেন যে ওই যে কফি হাউসের আড্ডা, সন্ধ্যেবেলা একসঙ্গে আড্ডা মারা যে বিষয়গুলো, ইয়াং জেনারেশন যে ঠেক কালচার, সে সমস্তই তো প্রায় বন্ধ হয়ে গেছে। মানে আমি অনেকদিন এরকম রাতে বাড়ি ফিরি, যখন আমি আমার বাড়িতে ঢোকার আগে 1-2টো মোড়ে ঠেক আড্ডা যেটা ছিল এখনো দেখি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ঠেকে 4জন বা 5জন বসে আছে, 4জন-5জনের হাতে মোবাইল। তারা এক জায়গায় আছে, তাদের বাড়ির লোকেরা জানছে যে 9টা থেকে 11টা পর্যন্ত আড্ডা মেরে তারা বাড়িতে ফিরবে,
কিন্তু বেসিক্যালি ফিজিক্যালি 5 জন এক জায়গায় হয়েও কিন্তু ভার্চুয়াল আড্ডাটা মেরে যাচ্ছে। তো যার ফলে একাকিত্ব গ্রাস করতে বাধ্য, বন্ধুত্ব হওয়া সম্ভব নয়। এবার আপনি যে প্রশ্নটা করলেন যে অভিভাবকরা কি রোল মডেল হতে পারছে না, একই বিষয়। আসলে কি হচ্ছে, আমাদের ওয়ার্কিং লাইফে বিশেষ করে মানে মোবাইল ফোনটা এইভাবে যুক্ত হয়ে গেছে যে শুধু অফিস টাইমিংস নয়, আপনি যদি কর্পোরেটে চাকরি করেন 7টা, 7:30, 8টা পর্যন্ত আপনি অফিস করছেন, অফিস থেকে ফেরার পরেও আপনাকে এটা প্রচুর রিপোর্ট আপডেট করতে হচ্ছে, যার ফলে 10টা, 10:30, 11টা পর্যন্ত আপনি আপডেট থাকছেন, মানে আপনাকে মোবাইল খোলা রাখতে হচ্ছে আপনি না চাইলে পরেও। একদম। আপনি যদি সেলসের বিজনেসে হন বা মানে রিপ্রেজেন্টেটিভ হন বা সুপারভাইজার হন বা যেটাই হন না কেন, তাহলে কন্টিনিউয়াস এটা চলছে। আপনি জিনিস খেয়াল করবেন যে আগে আমরা যখন রেলগাড়িতে যাতায়াত করতাম, আমরা ট্রেনে উঠেই না আমার কো প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করতাম যে কি দাদা কোথায় যাচ্ছেন, কোথা থেকে আসলেন বা ইত্যাদি ইত্যাদি। তারপরে হয়তো কৌটো করে যে খাবার নেওয়া হয়েছে সেই খাবার বিনিময় ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো ঘটতো। এবার কি হয়েছে, ট্রেনে উঠে বসার সঙ্গে সঙ্গেই না আমরা প্রথম ফোনটা স্টার্ট করলাম, মোবাইলটা হাতে নিলাম যে বাড়িতে খবর দেওয়ার ট্রেনটা ঠিক টাইমে ছেড়ে দিয়েছে, একদম। এটুকু করে কিন্তু মোবাইল ফোনটাকে আমরা রাখছি না, তারপরেই নেটটা অন করে এবার স্ক্রলিং করতে শুরু করছি। যার ফলে কি হচ্ছে, যদি আমি নাইট জার্নি করি 7টার সময় ট্রেন, 7টা থেকে 9টা পর্যন্ত আমি মোবাইল স্ক্রল করে গেলাম, 9টার সময় যা খাবার এনেছি বা অর্ডার দিয়ে সেটা খেলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, আবার সকালবেলা উঠেই আমি আবার কাজে দৌড়ে গেলাম। তো এটা যদি আমাদের বড়দের প্রত্যেক দিনের জীবনাচরণের মধ্যে ঢুকে যায়, জ্ঞানত এবং অজ্ঞানত, স্বাভাবিকভাবেই আমি এত বেশি মোবাইল ফোন নিয়ে বায়াস যে আমি আমার পরবর্তী প্রজন্মকে এই নিয়ে কি জ্ঞান দিতে যাব বা কিভাবে জ্ঞান দেব, বা ওয়েদার ইট উইল বি লায়াবল, যে আমি যেটা বলছি সেটা জাস্টিফাইড। একদম। আমার মনের মধ্যেই 50 রকমের দ্বিধা যে আমি আমার পরবর্তী প্রজন্মকে মানে ইন রেসপেক্ট অফ মোবাইল ফোন কি রোল মডেল হয়ে দাঁড়াবো। দারুণ, আপনি এবার দারুণ confusion দারুণ কথা। থাকবেই। আমি একটা জিনিস খালি অ্যাড আমাদের করব, তো মানুষের মাথা। উনি যে কথাটা বলেছেন এটা খুব যুক্তিসঙ্গত, এবং কারণ আমি একটা লাইন অ্যাড করতে চাই যে দেখুন, উনি যে কথাটা বলেছেন যে আমরা ট্রেনে উঠে বলে দিচ্ছি আমাদের ট্রেনটা লেট হয় না এবং আমরা এইখানে আছি। আগে দেখুন এই জিনিসটা ছিল না, কারণ আগে আমরা জানতাম যে আমি যদি ঘর থেকে বেরিয়েছি আমি সেখানে কাজ শেষ করে ঘরে গিয়ে পৌঁছাবো। এখন হয়ে গেছে কি আমাদের ছবিটা পাল্টে গেছে, এখন মোবাইলের গার্জিয়ানরা বেশি কনসিয়াস হয়ে গেছেন এবং কশিয়াস হয়ে গেছেন। তারা এখন আমি এখানে এসেছি আমি যদি না জানাই তাহলে ওনাদের মনে হয়তো একটা ভয় রয়ে গেছে যে আমি এখানে পৌঁছাতে পারলাম কিনা না। এটার পিছনে একটা কারণ রয়েছে, কারণ দেখুন আজ সোসাইটিও চেঞ্জ হয়েছে। ঠিক। আজ যেরকম উনি বলেছেন যে আমরা ট্রেনে উঠে আগে আমরা খাওয়া শেয়ার করতাম, আজ একদমই। হ্যাঁ আগে, এখন কি হয়েছে, এখন আমরা যদি আরেকজনের কাছ থেকে খাওয়া খাই আমরা অজ্ঞান হয়ে কোথায় যাব সেটারও একটা ভয় রয়েছে, তার জন্য আমরা এখন আরেকজনের খাওয়ার থেকে এখন বিরত থাকি। এবং আগের যে আমাদের মনে আমাদের গার্জিয়ানরা যে একটা মনে ভয় ছিল যে আমরা সেখানে গিয়ে পৌঁছেছি কিনা না, এখন যেটা আছে আগে সেটা ছিল না। তার জন্য আমাদের মোবাইলও দরকার হয় নাই, কারণ ওনাদের একটা বিলিফ ছিল যে আমরা এখানে পৌঁছেছি, আমরা কাজ শেষ করে আমরা গিয়ে আমাদের নির্দিষ্ট আমরা ঘরে গিয়ে আবার পৌঁছাবো। কিন্তু এখন হয়ে গেছে কি আমরা এখানে, আমি বলতে চাইছি এই পুরো পরিবর্তনটা কিন্তু এসছে মোবাইলের জন্যই। না, মোবাইল বললেও ঠিক নয়, স্মার্টফোনের জন্য। স্মার্টফোনের জন্য স্মার্টফোন এখন ফোন থেকে বেশি দাদা হোয়াটসঅ্যাপ হচ্ছে, হ্যাঁ। কারণ আমরা এখন ফোন করছি না। একদম উনি আগের দাদাও সেম কথাই বলেছেন যে আমরা আগের কারোর মেন্টাল স্টেজের কথা, আমরা একটা জিনিস যদি আমি কাউকে জিজ্ঞেস করছি যে তোমার কাছে কি এটা আছে, আমি যদি ফোন করি উনাকে হয়তো আমি বুঝতে পারবো যে উনার স্টেট অফ মাইন্ড কিভাবে আছে, উনি কি কোনো অসুবিধায় রয়েছেন বা উনি কি করছেন বা উনি কি ব্যস্ত। কিন্তু সেটা না করে আজ আমরা হোয়াটসঅ্যাপ করছি, যার দরুন আমরা বুঝতেও পারছি না কি যাকে আমরা প্রশ্ন করছি বা যার কাছে আমরা কিছু চাইছি উনি কি স্টেট অফ মাইন্ডে রয়েছেন, উনি কি ব্যস্ত রয়েছেন না উনি অসুস্থ রয়েছেন না সুস্থ রয়েছেন, সেটাও আমাদের জিজ্ঞাসার সময়টা আজ নেই। একদমই একদমই সেই স্মার্টফোনের জন্য আজকে মানে পৃথিবীটাই বা হাতের মুঠোয় এসে গেছে, আর এতেই আমাদের ইয়েটা বদলে গেছে, আমাদের হ্যাঁ পারিপার্শ্বিক ইয়েটা বদলে গেছে। আমি বিশ্বজিৎ বাবু, আপনাকে আরেকটা প্রশ্ন আছে। এই যে এটাকে কি বলবো আমি, এই যে এটাকে ব্যালেন্স কিভাবে করা যায়, ওভার ইউজ বা মিস ইউজ যে চলছে, এটার ব্যালেন্সটা কিভাবে হবে? আপনি একজন শিক্ষক হিসাবে কি পরামর্শ দেবেন?
দেখুন এটা না একটা গাল ভরা টার্ম আছে, ডিজিটাল ডিটক্সিকেশন। হ্যাঁ, একদমই। এবার আমাদের না ঠিক করতে হবে যে মোবাইল ফোনটা আমাদের কখন কেন কিভাবে ব্যবহার করব এবং গ্যাপ কি করে খুঁজবো। মানে এখন তো আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা 24 ঘন্টা আক্রান্ত। এবার অসুস্থ হলে পরে যেমন আমরা ডাক্তারের কাছে যাই, সুস্থ হওয়ার চেষ্টা করি বা হাসপাতালে ভর্তি হয়ে শুশ্রূষা নেওয়ার চেষ্টা করি। এখন না আমাদেরকেই ঠিক করতে হবে যে আমাদের বাড়িটা একটা হাসপাতাল এবং এই হাসপাতালে আমি কি করে শুশ্রূষা লাভ করব। তো আমার ওয়ার্কিং টাইম যেটা, সেই টাইমটা এবং তার বাইরে আর কতক্ষণ মোবাইল ফোন ব্যবহার করতে হতে পারে সেটাকে একটা অ্যাজিউম করে নিয়ে এবার 24 ঘন্টার মধ্যে যদি 8 ঘন্টা থাকে আমার পরিবারের সকলের সঙ্গে কাটানোর, এই 8 ঘন্টাতে যাতে মোবাইল ফোনের কাছাকাছি না যেতে হয় এবং সর্বোচ্চ যে দূরের সময়টা থাকতে পারি সেটা না এবার ছক কষে আমাদের ঠিক করতে হবে। এটা ব্যক্তি নির্ভর অবশ্যই, বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে, আমি যেই পেশায় আছি অন্য বক্তারা যেই পেশায় আছেন তারা তাদের মতন করে ঠিক করবেন এবং সমাজে অন্যান্য অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের মধ্যে ঠিক করবেন। কিন্তু এই ডিজিটাল ডিটক্সিকেশনটা হওয়াটা দরকার। কেন যত বেশি দিন যাচ্ছে এই স্মার্টফোন এখন যে সুবিধা নিয়ে আমাদের কাছে আছে আর 1-2 বছর পরে না আরো বেশি সুবিধা নিয়ে আসবে। এবং আমাকে মনে রাখতে হবে যে এক পা না নড়িয়ে শুধু এক আঙুল নড়িয়ে যদি আমি গোটা দুনিয়াটাকে চালাতে পারি তাহলে আমি কিন্তু ফিজিক্যালি প্রত্যেকদিন অলস হচ্ছি। এবং ফিজিক্যালি অলস হওয়াটা মানে শুধু হাত পা নাড়ানোর দিক থেকে অলস নয়, আমার ব্রেনের দিক থেকে অলস হচ্ছি। ব্রেন যদি একদিন অলস হয়ে যায় তাহলে কি আদৌ সেদিন সে স্মার্টফোনকে ব্যবহার করতে পারবে? একদমই একদম। এই আশঙ্কা করেই কোথাও না আমাদের এই ডিজিটাল ডিটক্সিকেশনে আসতে হবে। ধন্যবাদ। আমি নিয়ে নিচ্ছি একটি কমার্শিয়াল ব্রেক, ফিরে আসবো আবার আলোচনায় এরপরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আটটার আড্ডা। আজকের টপিক মোবাইলে আসক্তি। আমি এই মুহূর্তে চলে যাব, শিলচরে রয়েছেন শ্রীময় ভট্টাচার্য। শ্রীময়কে আমার একটা প্রশ্ন। শ্রীময় যেহেতু একজন রিসার্চ স্কলার ফোরামের একজন সদস্য, ডিজিটাল ওয়ার্ল্ড ছাড়া কি আজকের দিনে কেরিয়ার পসিবল? শ্রীময়, আপনি কি ভাবেন? ডিজিটাল ওয়ার্ল্ড ছাড়া নিশ্চয়ই কেরিয়ার পসিবল আছে আজকের দিনের মধ্যে, কিন্তু ওই কেরিয়ারটা কিন্তু ডিজিটালি ডিফারেন্ট থাকতে লাগবে। অনেক রকম কেরিয়ার আছে যেগুলোর মধ্যে আজকের দিনে আপনার যদি ডিজিটালি আপনি অ্যাক্টিভ না থাকেন আপনি অনেক বেশি সাকসেস পেতে পারেন। যেরকম আজকের দিন যারা স্পোর্টসের সঙ্গে জড়িত রয়েছেন ওরা যদি ডিজিটালি বেশি অ্যাক্টিভ না থাকেন ওরা কিন্তু তখন ওরা কিন্তু সাকসেসফুল হতে পারে। আজকের দিনে আমরা এটা এক্সাম্পল নিতে পারি হলো রডরি ম্যানচেস্টার সিটির জন্য খেলে, এফসি ম্যানচেস্টার সিটি, যেটি একটি প্রিমিয়ার লিগ ক্লাব ফুটবলের। রডরি কিন্তু সোশ্যাল মিডিয়ার থেকে অনেক বেশি দূর থাকেন, কিন্তু রডরি 2-3 বছর আগে উনি কিন্তু ব্যালন ড'র উইনার ছিলেন। ডিজিটাল মিডিয়া ছাড়া বা ডিজিটালি অ্যাক্টিভ না থাকেও কিন্তু আমরা অনেক রকমের অনেক জায়গায় সাকসেস পেতে পারি। কিন্তু আমার একটি এটার মধ্যে ওপিনিয়ন হলো যে ডিজিটালি যদি আমি অ্যাক্টিভ না থাকি আমি অনেক জায়গার মধ্যে কিন্তু মিস আউট করতে পারবো, আমার অনেক স্কোপ আমি হারাতে পারবো। ডিজিটালি অ্যাক্টিভ থাকা কোনো খারাপ জিনিস না, কিন্তু এটা আমরা আগেও এখানে মানে একটা কনভারসেশন হয়েছে যে ডিজিটালি অ্যাক্টিভ থাকা উচিত, কিন্তু একটা আমাদের স্ল্যাব নিজের মধ্যে রাখতে লাগবে যে আমি এতটুকু অ্যাক্টিভ থাকবো যেন এটা আমাকে নিজেকে হ্যাম্পার না করে। ধন্যবাদ। শুভ্রজিৎ, আপনি ডিজিটাল অ্যারেস্ট নিয়ে কিছু একটা বলতে চাইছিলেন। মানে আগের যে দাদা বলছিলেন তো ওনার প্রসঙ্গটা নিয়ে আমি একটা প্রসঙ্গ বলার ছিল আমার, যে দেখুন আজকের পৃথিবীতে বা আজকের যে পরিস্থিতি চলছে সেখানে চোরকেও এখন আর কষ্ট করে আমার মানুষের ঘরে ঢুকে মানে চুরি করতে হচ্ছে না। কারণ আজ এই মোবাইলের দৌলতে চোরও আজ কি হয়েছে, সাইবার যারা ক্রিমিনালস রয়েছে ওনারা মানুষকে ডিজিটাল অ্যারেস্ট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এটা হচ্ছে কি একটা পার্ট। আর তো ধরুন যেরকম আমরা অরহর দেখতে থাকি যে মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায়, ডিজিটাল থেফট যেগুলো আছে সেগুলো তো আছেই, কিন্তু ডিজিটাল অ্যারেস্ট যে কনসেপ্টটা আজকের দিনে শুরু হয়েছে যেটা নাকি অত্যন্ত ভয়ঙ্কর। মানুষের সারা জীবনের অর্জিত টাকাগুলোকে একদম ইজিলি পুলিশের ড্রেস পরে বসে ওনারা হাতিয়ে নিচ্ছেন। তো
এই মোবাইলের দৌলতে আজ মানে যারা আগে এত কষ্ট করে হয়তো চুরি করতো তাদেরকেও এখন ওনারা ইজি ওয়ে অফ ইনকাম হয়ে গেছে, যে ডিজিটাল অ্যারেস্ট করে মানুষকে বলছে যে তুমি অ্যাকাউন্টে টাকা জমা দাও, না হলে তোমার এগেনস্টে আমরা এই করে নেব বলে ঘরবন্দি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তার জন্য ভালো দিকটা তো আমরা দেখছি, খারাপ দিকটাও এই সাইডটা আমি এর জন্য বললাম কারণ আমরা হয়তো বেশিরভাগ মানুষ যাই না, যার দরুন ওনারা সুযোগ পায়, কিন্তু যারা সজাগ মানুষ আছে আমরা সমাজকে বলতে হবে এইসব জিনিসকে নিয়ে, যে যদি কেউ এরকম বলে এদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করতে। এইসব হচ্ছে কি একটা ট্র্যাক, যারা নাকি ক্রিমিনালরা আজও এইভাবে মানুষকে ঠকিয়ে খাচ্ছে। তার মানে মোবাইলের ভালো, স্মার্টফোনের ভালো দিকগুলো তো আছেই, খারাপ দিকগুলো সম্বন্ধে আমাদের সজাগ থাকতে হবে। এক্স্যাক্টলি, কারণ আমরা আজ অনলাইনে ট্রানজ্যাকশন করছি। দেখুন আজ তো মানুষের হাতে টাকা ফিজিক্যাল কারেন্সি বলতেই নেই। ফিজিক্যাল কারেন্সি আজ আপনি যদি দেখুন একদম 10 টাকার জিনিস কিনলেও মানুষ জিপে করছেন, আর 10,000 টাকার জিনিস নিলেও জিপে করছেন, যার জন্য মানুষ টাকা নিয়ে আজ বেরোনোর কোনো প্রয়োজন নেই। যার জন্য আজ কার যদি পার্স চুরিও হয় ওনার মনে ভয় নেই যে আমার এত টাকা ছিল। হ্যাঁ, ডকুমেন্ট হয়তো থাকতে পারে, কিন্তু টাকার চিন্তা তেমন আজকালকার দুনিয়া মানে সমাজে কেউ করছে না, কারণ ওনারা ভাবছেন যে আমার তো এত বেশি টাকা নেই, যা আছে আমার মোবাইলেই আছে। এবং আজ যদি আপনি দেখেন ব্যাংকে মানুষের ফুটফল ভেরি লেস, কারণ আগে আমাদেরকে একজন আরেকজনকে টাকা দিতে হলে আমাদের ব্যাংকে গিয়ে লাইন দিতে হতো, টোকেন নিয়ে দাঁড়াতে হতো যে আমি ওনাকে এত টাকা দিতে চাই। আজ উইদিন এ সেকেন্ড আমরা একজন আরেকজনকে ট্রানজ্যাকশন করছি। তখনই আমরা এই রিয়েলাইজেশন হয় যে আমি কতটা ট্রানজ্যাকশন করলাম। যদি আমি পাসবুক প্রিন্ট করতে যাই তখন ব্যাংক বলে যে আপনার তো 7-8টা পাসবুক হয়ে গেছে। তখন বোঝা যায় যে আমি 10 টাকারও পেমেন্ট করেছি, 5 টাকারও পেমেন্ট করেছি, যেটা আগে হয়তো অবিশ্বাস্য ছিল। কারণ আগে ফিজিক্যাল কারেন্সির এত প্রভাব ছিল যে এইসব কারেন্সিতে মানুষ এত, যদিও ছিল কয়েক বছর আগেও, কিন্তু মানুষ এত এইটা ট্রেন্ডে ছিল না। কিন্তু বাই দ্য প্যাসেজ অফ টাইম আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ছোট থেকে ছোট ট্রানজ্যাকশনও আজ অনলাইনের মাধ্যমে করছে। মানুষকে টাকা পাঠানো বলুন বা অনলাইনে জিনিস আনাই বলুন, এখন দেখুন মানুষরা ঘর থেকে বেরিয়ে সবজি বাজার করা বা শাকসবজি বাজার করার কথাই বলুন, কিছু সব কিছু আজ হাতের মুঠেই আছে। আমরা ব্লিঙ্কিট করে দিচ্ছি, ঘরের দরজায় এসে আমাদেরকে দিয়ে চলে যাচ্ছে। তো মানুষের যে ফিজিক্যাল এক্সারসাইজই বলুন, যে বাজারে গিয়ে আসা, এইসবও আমাদের কমে যাচ্ছে। ধন্যবাদ। আমি আরেকটা কমার্শিয়াল ব্রেক নিতে হচ্ছে আমাকে এই মুহূর্তে। ব্রেকের পর আবার ফিরে আসবো, আলোচনা করব মোবাইলের আসক্তি নিয়ে। আপনারা দেখছেন 8টার আড্ডা। আমরা আলোচনা করছিলাম মোবাইলের আসক্তি নিয়ে। আমি প্রতিজন মানে যারা গেস্ট রয়েছেন আমাদের, তাদের সবাইকে একটা প্রশ্ন করব, সবাই এই প্রশ্নটার উত্তর দেবেন। আপনারা কি ফ্যামিলি টাইমের সময় ফোন ব্যবহার করেন? একজন করে। বিশ্বজিৎ বাবু। হ্যাঁ, ওই বললাম যে আমরা এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়ে গেছি যে এমন অনেক সময় আসে যে ফ্যামিলি টাইম বলে সবসময় আলাদা করে ভাগ করা সম্ভব হয় না, সেখানেও মোবাইল ফোন ঢুকে যায়। বিশেষ করে কল রিসিভ করা একটা জায়গা তৈরি হয়, এবং সেই কল রিসিভ করার পরে হয়তো ব্যাপারটা এলো যে একটা জিনিস আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, আপনি যদি একটু দেখে নেন। এবার এবার ডিজিটালি যারা আমাদের ব্যবহার করতে চাইছে বেশি করে ফোনটা, তারা এমনভাবে অ্যালগরিদমটা এমনভাবে সাজিয়ে রাখে যে আমি ওই হোয়াটসঅ্যাপটা খুলে যে লিঙ্কটা দেখছি শুধু ওইটুকু দেখে যে এই ফোনটা রেখে দেবো সেটা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, খুব সংক্ষেপে সুব্রজ্যোতি। দেখুন দাদা, এখন যে ট্রেন্ড আরম্ভ হয়েছে এই ট্রেন্ডে খুব সংক্ষেপে সুব্রজিৎ, সময় নিয়ে আমি যেহেতু এটা তো 100% দেখুন, কোনো আমাদের যদি ইম্পর্টেন্ট ফোন আসে আমাদেরকে রিসিভ করতে হয়, তাতে হয়তো আমরা একটা যে ডিরেকশনে আমরা হয়তো পরিবার সবার সাথে কথা বলছিলাম সেটা অবভিয়াসলি ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, এবং সেই ইম্পর্টেন্ট কথাটা হয়তো আর কোনো বলাই হয় না বা ইনকমপ্লিট থেকে যায়। ধন্যবাদ। শ্রীময় ভট্টাচার্য। সবাই আমরা ওয়ার্কিং প্রফেশনালস, সো আমাদের ঘরের মধ্যে একটা রুল আছে, আমরা জিনিসটা অনেক ফলো করি বিগত 1 বছর থেকে, যে ইন দ্য ডাইনিং টেবিল আমরা কোনোদিন আমাদের ফোন নিয়ে বসি না, আর ডাইনিং টেবিলের মধ্যে আমরা আমাদের নিজের দিন নিয়ে কথা বলি। তো এই জিনিসটা বলতে পারবো যে আমরা আমাদের ফ্যামিলি টাইমের মধ্যে, আমার পরিবারের মধ্যে অ্যাটলিস্ট আমরা কোনো রকমের কোনো সোশ্যাল মিডিয়া ইউজেস হয় না। ধন্যবাদ। পঙ্কজ বাবু। হ্যাঁ, ফ্যামিলি টাইমের সময় অনেক সময় গুরুত্বপূর্ণ ফোন এসে যায়, গুরুত্বপূর্ণ ফোন আসে, তা অনেক সময় এটা
সামঞ্জস্য রাখা যায় না। ওকে, ধন্যবাদ। তাহলে সবাইকে ধন্যবাদ। আজকের আলোচনা একটা বিষয় স্পষ্ট হয়েছে, মোবাইল কিন্তু আমাদের শত্রু নয়, কিন্তু তার অতিরিক্ত ব্যবহার আমাদেরকে নিঃসঙ্গ করে ফেলতে পারে। টেকনোলজি আমাদেরকে কাছে এনেছে ঠিকই, কিন্তু সেই সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। তো এই মুহূর্তে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আগামী সপ্তাহে একই সময়ে শনিবার আবার আপনাদের সঙ্গে দেখা হবে। দেখতে থাকুন ৮টার আড্ডা। ধন্যবাদ।